প্রদর্শক শুরু করছি ইস্পানি মির্জাপুর শুভরাত্রি। আজ আমরা কথা বলবো জাস্টিস ফর গাজা নিয়ে। প্রদর্শক, আপনারা জানেন যে গাজার বর্তমান যে বর্বরচিত হামলায়, ইসরায়েলি হামলায় কত মানুষ মারা গিয়েছে। 51,000-এর বেশি মানুষ মারা গিয়েছে, যেখানে খাদ্য নেই, পানি নেই, চিকিৎসা নেই, রক্তে ভাসছে গাজা। সেটা নিয়ে আমরা আজকের বিষয় ঠিক করেছি জাস্টিস ফর গাজা, এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমদ রয়েছেন আমাদের সাথে আজকে অতিথি হিসেবে রয়েছেন দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক জনাব কামাল উদ্দিন সবুজ রয়েছেন আমাদের সাথে। দর্শক, আমরা আগেই বলছিলাম যে গভীর সংকটে ফিলিস্তিনবাসী, রক্তাক্ত গাজা, সেখানে ত্রাণ বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানকার মানুষ প্রতিদিনই হত্যার শিকার হচ্ছে। নারী, শিশু, সাংবাদিক, কোনো শ্রেণী পেশার মানুষ বাদ নেই সেখান থেকে হত্যার শিকার হলে। ত্রাণকর্মীরাও হত্যার শিকার হয়েছে। আমরা দেখেছি যতটুকু ত্রাণ ইতিপূর্বে গিয়েছে তার চেয়ে বেশি রক্ত কিন্তু সেখানে গাজাবাসী দিয়েছে। আমি মাওলানা জালালউদ্দিন আপনার কাছে যদি আসতে চাই, ফিলিস্তিনের উপর এই যে বর্বরচিত হামলা চলছে, সে হামলাটাকে আপনি কীভাবে দেখছেন? আমি ধন্যবাদ জানাই আপনাকে যে আপনি আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকস জাস্টিস ফর গাজা এই বিষয়কে নির্ধারণ করেছেন, এই জন্য ধন্যবাদ। আর যারা আমাদেরকে দেখছেন এবং যারা আমাদেরকে শুনছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। তা আপনি যে প্রশ্নটা করেছেন যে আজকে ইসরায়েলের হামলায় গাজা এলাকা রক্তে ভাসছে, আমি এই বিষয়টা বলতে গেলে আমি আরেকটু শুরু থেকে যেতে চাই। সেটা হলো 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। আর এই ইসরায়েল রাষ্ট্রে এরা বেশিরভাগ লোক হলো ইহুদি জাতি, অর্থাৎ ইহুদি সম্প্রদায় অধ্যুষিত হলো এই ইসরায়েল রাষ্ট্রটা, এবং এদের সরকার এবং যারা দেশটা চালায় এদের সবই হলো ইহুদি। এই ইহুদি জাতি একটু ইতিহাস জানতে হবে। এই ইহুদি জাতি এর একটা বর্বর জাতি, অভিশপ্ত জাতি, ঘৃণিত জাতি সম্প্রদায়। ইসলামের শুরু যুগে এরা অনেক নবীকে এরা হত্যা করেছে, মানে তাদের মতের বিরুদ্ধে গেছে, তারা নবীদেরকে হত্যা করেছে। এমনিভাবে স্বীয় যুগে ওই সময় তারা আপনার অনেক বড় বড় বুজুর্গ এবং আলেম এবং আল্লাহর ওলিদেরকে তারা কী করেছে, হত্যা করেছে। এই সকল কারণে আল্লাহ পাকের পক্ষ থেকেই এরা অভিশপ্ত একটা সম্প্রদায়। পৃথিবীতে এরা কোথাও শান্তিতে বসবাস করতে পারবে এমন নজির কোথাও কিন্তু নেই। আপনি জানেন এই পৃথিবীতে ওই হিটলারের সময় এদেরকে তো ব্যাপকভাবে কচুকাটা করেছে। শুধুমাত্র এই যে মধ্যপ্রাচ্যের একটা এলাকা ইসরায়েল, তাও এখানে পশ্চিমা দেশগুলোর মানে শক্তিতে তারা এখানে বসে তাদের কার্যক্রম পালনা করতেছে। আর এরা একটা চক্রান্ত করে জাতি, এরা কোনোদিন মানুষের কল্যাণ কামনা করতেই পারে না। এদের মানে ওদের মানে কি বলবো, ধর্ম বলবো না, ওদের যে কৃষ্টি কালচার, এখানে মানুষের কল্যাণ কামনা করার কোনো বিধান তারা চোখে দেখে না। তো এই হলো ইহুদিদের একটা ইতিহাস। আর এরা আপনার এই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরের থেকেই এরা একের পর এক গাজার বিরুদ্ধে, ফিলিস্তিনের বিরুদ্ধে তাদের মানে ভূমি জবরদখল, এরপরে মাঝে মধ্যে হামলা করে মুসলমানদেরকে হত্যা করা, এগুলো তারা কিন্তু শুরু করছে ওই 47 সালের থেকে শুরু করছে। আমি 1967 সালে এরা মাত্র 6 দিন যুদ্ধ করে আপনার পশ্চিম তীর, এরপর পূর্ব জেরুজালেম এবং গাজার অনেক অংশ দখল করে নিয়েছে। মানে ওই থেকেই তারা একের পর এক এই ফিলিস্তিনের উপরে, মুসলমানদের উপরে তারা হত্যাযজ্ঞ, এবং বিশেষ করে মানে ফিলিস্তিনের মানে ভূমি জবরদখল, এটা কিন্তু তারা অনেক বেশি বেশি করে করেছে। এই যে বর্তমানে আপনি যদি পরিসংখ্যান জানতে চান, তাহলে আমরা দেখি যে এই বর্তমানে প্রায় 52,000 প্লাস মানুষকে তারা হত্যা করেছে। এর মধ্যে অধিকাংশ হলো নারী এবং শিশু। এমনিভাবে তারা 1,16,000 মানুষকে তারা জখম করেছে, যারা হাসপাতালে কাতরাচ্ছে, যাদের চোখ নাই, কারো পা নেই, কারো হাত নেই,
অর্থাৎ এরা পঙ্গুত্ব জীবনযাপন করতেছে। এবং 20 লাখেরও বেশি মানুষ আজকে তাদের বসতবাড়ি ছাড়া, তাদেরকে বসতবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। এরপর আপনি দেখেন সবচেয়ে ন্যাক্কারজনক যে বিষয়টা, একটা মানুষ যখন আহত হয় হাসপাতালে গিয়ে চিকিৎসা নেবে, এটাই স্বাভাবিক বিষয়। তারা হাসপাতালেও কী করেছে, হামলা করে করে ওই হাসপাতালের রুগীদেরকে তারা হত্যা করেছে এবং হাসপাতালের যেই চিকিৎসা সরঞ্জাম তারা সেগুলো ধ্বংস করে দিয়েছে। আমার তথ্য আছে আপনার, যেমন হাসপাতালে মানে স্বাস্থ্যগত অবকাঠামো যেগুলো আছে মানে 84% তারা ধ্বংস করে দিয়েছে টোটাল ফিলিস্তিনের। এরপরে অপারেশন থিয়েটার, আইসিইউ এবং এমনকি জরুরি প্রয়োজনে অক্সিজেন প্রয়োজন, এগুলি সব অকার্যকর তারা করে দিয়েছে। অর্থাৎ একজন মানুষকে তারা তো হত্যা করতেছে অন্যায়ভাবে, সে যে চিকিৎসা নেবে আহত হলে সেই চিকিৎসার ব্যবস্থাও তারা রাখতেছে না। এবং আপনি বললেন যে তারা ত্রাণ কার্যক্রমে বাধা দিচ্ছে, এরপরে আপনার পানির সরবরাহ, বিদ্যুৎ সরবরাহ তারা বন্ধ রাখছে। অর্থাৎ একজন মানুষ যেন ওই এলাকায় বসবাস করার কোনো ধরনের উপযোগী না থাকে সেই ব্যবস্থা তারা করেছে। অর্থাৎ আমি মনে করি যে এই যে এরকম ভয়াবহ হত্যাযজ্ঞ এবং ইসরায়েলদের ইহুদিদের এই যে আপনার অন্যায়ভাবে আক্রমণ, এটার নিন্দা করার ভাষা আসলে আমার জানা নাই। এবং এই হামলা এবং এই হত্যাযজ্ঞ এটা একটা জঘন্য অপরাধ। আমি প্রশ্ন করতে চাই আপনার মাধ্যমে যে এই যে নারী, শিশু, এদেরকে হত্যা করা, হাসপাতালে হামলা করা, স্কুলে হামলা করা, এগুলো কি আন্তর্জাতিক আইন সম্মত? এগুলো তো যুদ্ধাপরাধের শামিল। অতএব আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই যে আজকে এই বর্বর জারজ রাষ্ট্র ইসরায়েলের এই হামলায় আজকে আমাদের মুসলমানদের এরকম, বিশেষ করে গাজায় এরকম ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। আজকে গাজার রাজপথগুলো মুসলমানদের রক্তে ভাসতেছে। আমি এই হামলার তীব্র নিন্দা জানাই এবং বিশ্ব মুসলিমের কাছে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাই। নিশ্চয় মিস্টার জালালউদ্দিন আহমেদ, আপনি অনেকগুলি দুঃখজনক কথাটা বললেন। হাসপাতালে চিকিৎসা নিতে যাবে, হাসপাতালকে অকার্যকর করে দিয়েছে। ত্রাণ নেই, পানি নেই, বিদ্যুৎ নেই, খাবার নেই, ত্রাণ বন্ধ করে দিয়েছে। আমি কামালউদ্দিন সুবজ ভাই আপনার কাছে যদি আসতে চাই, আমরা পত্রপত্রিকায় দেখেছি এবং এই ঘটনার সত্য তো আমরা খুঁজে পেয়েছি। সেটি হচ্ছে প্রত্যেকটি মা তার সন্তানের গায়ের প্রত্যেকটি অংশের মধ্যে সন্তানের নাম লিখে রাখছে। তার কারণ হচ্ছে এই সন্তানটি যদি মারা যায় তাহলে হাসপাতালে গেলে তার ছিন্ন ভিন্ন লাশের মধ্যে যাতে সন্তানের অন্তত মাথার খুলি, হাত পা খুঁজে পায়। এটি হচ্ছে গাজার বর্তমান পরিস্থিতি। ফিলিস্তিনি মানুষের সেভাবে তারা জীবনযাপন করছে। চতুর্দিকে লাশের সারি, মানুষের আত্মনাদ, ধ্বংসস্তূপের নিজে জীবিত মানুষ বেঁচে থাকবার জন্য চিৎকার করছে। তো সে অবস্থায় মাওলানা জালালউদ্দিন খানিকটা ব্যাখ্যা দিলেন এবং তিনি বললেন যে সে 1947 থেকে 67 পর্যন্ত কী হয়েছে এবং বর্তমান প্রেক্ষাপটে যেটি বোঝাবার চেষ্টা করেছেন সেটি হচ্ছে আসলে এই মুষ্টিমীয় ইসরায়েলি শক্তিকে আসলে পশ্চিমা শক্তিগুলোই কিন্তু তারা শক্তিশালী করে রেখেছে। আপনার বিশ্লেষণে কীভাবে আমরা এই মার্চ ফর গাজা যেটা বাংলাদেশে করেছি, আমরা গাজার জন্য জাস্টিস ফর গাজাটাকে আমরা সারা বিশ্বের মধ্যে আমরা এটাকে প্রতিফলন দেখাতে পারি? ধন্যবাদ। আপনি প্রথম যে কথা দিয়ে শুরু করেছেন যে একজন মা তার শিশুকে বা সন্তানকে তার প্রতিটি বিভিন্ন শরীরের বিভিন্ন অংশে নাম লিখে রাখছে যে যদি মারা যায় অন্তত কোনো ট্রেস যাতে খুঁজে পায় যে তার সন্তান। মানে এটা কতটাই মানে কি বলবো, মানে একটা মায়ের মানে কি পরিমাণ হতে পারে, মানে কত বড়, এটা দুঃখজনক বললেও তো এটাতে কোয়ালিফাই করা যায় না। এটা কি পরিমাণ নৃশংসতা, কি পরিমাণ, মানে তারা সিদ্ধান্তই নিয়েছে যে তার সন্তানটা মারা যাবে। অনেকটা মেন্টাল মেকআপটা মারা যাওয়াটাই হয়তো 99%, যদি 1% বেঁচে যায়। এইভাবে গাজার প্রতিটি মানুষ কিন্তু এভাবে বসবাস করছে। এটা আমরা, উনি বলেছেন 40, এটা আমরা জানি যে 48-এর পর থেকেই তো গত 75 বছর এই নৃশংসতা চলছে থেমে থেমে। এই ইতিহাস আমরা কম বেশি সবাই জানি। দেখেন 1948 সালের আগে
ওখানে কিন্তু ইসরায়েল নামে কোনো রাষ্ট্র ছিল না, তখন প্যালেস্টাইন রাষ্ট্রটাই ছিল, ওইটাই ছিল মূল রাষ্ট্র। এবং সেখানে ইহুদিরা বসবাস করত, মুসলিমরা বসবাস করত, অন্য ধর্মাবলম্বী, এবং সেখানে শান্তিপূর্ণ সহাবস্থান ছিল। মুসলমানরা কত উদার, ইতিহাসটা আমরা যদি একটু দেখি জানি। এরপরে যখন যুক্তরাজ্য এবং ফ্রান্সের সহযোগিতায়, এটা আমরা জানি যে ইহুদি তারা পরিকল্পিতভাবে, যেটা হয়তো মুসলিমরা বুঝতে পারে না, তাদের মানবিক মানে ইয়েতে মনে করেছে যে ইহুদিদেরকে এরকম জায়গা দিলে কী আসে, এইভাবে কিন্তু আস্তে আস্তে তারা কিন্তু এটা পরিকল্পিতভাবে করেছে। তখন যারা ইহুদিদেরকে আস্তে আস্তে সেটেলমেন্ট করে করে আস্তে আস্তে তারা দখল করেছে। পরে এখন কি আর 75 বছর পরে কি হয়েছে আমরা সব দেখতে পাচ্ছি। এখন যেটা চলছে এটা তো আমি যদি বলি এটা খুব বর্বর হামলা হচ্ছে, হত্যাযজ্ঞ হচ্ছে, এসব কোনো শব্দ দিয়েই এটাকে বর্ণনা করা যাবে না। আমি এসব শব্দ দিয়ে বর্ণনা করতে চাই না। আমি যেটা চাই যে এরা এই যে শার্ট প্যান্ট কোট পরে এই যে এবং তাদেরকে যারা এই যে ইসরায়েল তো আর এখানে একা যুদ্ধ করছে না, ইসরায়েল কিন্তু এখানে একা যুদ্ধ করছে না, এখানে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ করছে, এখানে পশ্চিমা শক্তিগুলো যুদ্ধ করছে। তো যারা পৃথিবীর শক্তিধর দেশগুলির সঙ্গে যুদ্ধ করছে এবং যারা অলমোস্ট নিরস্ত্র, আপনি জানেন, আমরা সবাই জানি। এরপরেও দেখেন 75 বছরে তারা হয়তো জোর করে জায়গা দখল করেছে, একটা কৃত্রিম রাষ্ট্র তৈরি করেছে। এটা কিন্তু একটা কৃত্রিম রাষ্ট্র। গাজাকে কিন্তু গাজাবাসীকে পরাজিত করতে পারে নাই, সর্বাধুনিক অস্ত্র ব্যবহার করেছে। হেন কিছু নাই তারা আমেরিকার সহযোগিতায় যে তারা করে নাই পশ্চিমের, কিন্তু এর বিপরীতে যারা বেঁচে আছে তারা এখন পর্যন্ত হামাসকে নির্মূল করতে পারে নাই। এখন কারণ হামাসকে নির্মূল করতে পারবে না এই কারণে, কারণ ওখানে যারা বাস করে ফিলিস্তিনিরা, এরা হচ্ছে মৃত্যু এবং বেঁচে থাকার মধ্যে খুব বেশি ফারাক দেখে না, মৃত্যুর জন্য তারা প্রস্তুত। আর অপরপক্ষে যারা যুদ্ধ করছে এরা দীর্ঘদিন পৃথিবীতে বেঁচে থাকতে চায়, তারা মরতে চায় না। এই যে একটা লাইনটা যদি ড্র করেন, সেখানেও কিন্তু একটা পরাজয় বরণ করেছে তারা, এটা আমার ইন্টারপ্রিটেশন। এত কিছু নিয়েও তারা পরাজয় বরণ করেছে, তাহলে আপনি বলতে পারেন যে তারা দখল করে ফেলছে গাজার। একটা কথা আমরা জানি, যে সবাই জানি যে ওই উপরের দিকে যদি আপনি কোনো কিছু থ্রো করেন এটা একসময় নিচে নামবে। পৃথিবীর ইতিহাসে দেখা গেছে যে পৃথিবী কিন্তু ওই আপনি আর্টিফিশিয়ালি যাই ক্রিয়েট করেন না কেন, একসময় এটা গোজ ব্যাক টু ইজ অরিজিনাল শেপ। অনেকে মনে করে, অনেক বিশেষজ্ঞ মনে করে, যে কারণ মধ্যপ্রাচ্য নিয়ে অনেক এক্সপার্ট এরিয়া, আপনি হয়তো শুনেছেন, আমিও দেখেছি, তারা অনেকেরই বক্তব্য হচ্ছে সময়টা হয়তো নির্ধারণ করা যায় নাই, তারা কোনো না কোনো সময় আগের ওই 47-এর আগে যে ছিল ওই জায়গায় চলে যাবে, ইসরায়েল কোনো রাষ্ট্র থাকবে না। এখন সেটা কতদিনে কীভাবে আরও কত প্রাণের বিনিময়ে, সেটা হতো একটা ভিন্ন আলোচনা। এখানে কিন্তু কেউ জিতে নাই, কিন্তু এখানে আমি মনে করি প্যালেস্টাইনিরা অনেক কিছু জিতেছে। প্যালেস্টাইনে যে বর্বরতা, যে নৃশংসভাবে শিশু হত্যা, নারী হত্যা তারা যে করছে, এখানে কিন্তু প্যালেস্টাইনবাসীকে হত্যা করছেন না, প্রত্যেকটা মুসলিম মানে সত্যিকার যারা মুসলমান যারা, প্রত্যেকটা মানুষকে তারা হত্যাকাণ্ডের মানে আপনার কি বলে ইয়েটা মানে কি বলে দুঃখবোধটা বলেন, তাদের যে বেঁচে থাকার যে আকুতি এবং এটার প্রতি যে তাদের যে সমর্থন, সেটাকে পৃথিবীতে এখন প্রায় 200 কোটি প্লাস মুসলমান আছে। আপনি একটা দেখেন মুসলিম বিশ্বের শাসক যারা বেশিরভাগ ক্ষেত্রে তাদের ভূমিকাটা কিন্তু একরকম, কিন্তু যদি আপনি জনগণকে দেখেন প্রায় সবাই কিন্তু আপনার এই নৃশংসতার বিরুদ্ধে। আপনি যে মার্চ ফর গাজার কথা বলেছেন, কিছুদিন আগে বাংলাদেশে হয়েছে, সেখানে আমরা দেখলাম যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলি, ইসলামপন্থী দল, বিএনপি, জামাত, এনসিপি বা বিভিন্ন পেশাজীবী সর্বস্তরের মানুষ অভূতপূর্ব এক মানে সংহতি প্রকাশ করেছে, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছে, ভালো। কিন্তু আমার কথাটা হচ্ছে মিছিল করে সারা পৃথিবীতে যদি আপনি মিছিল করেন, হাজার হাজার মিছিল করেন, এটা হয়তো একটা সহমর্মিতা, আমরা একটা তাদের প্রতি আমাদের যে সমর্থন সেটা আমরা প্রকাশ করতে পারি, সেটা তো আছে। মিছিল করে এই বর্বরদেরকে আপনি সরাতে পারবেন না। সেখানে কি এখন আসলে হচ্ছে কি, আপনি তো যুদ্ধটা আমেরিকার বিরুদ্ধে করছেন, যারা এখনও এই মুহূর্তে পর্যন্ত পলিটিক্যালি বলেন, ইকোনমিক্যালি বলেন, মিলিটারি বলেন, এখন পর্যন্ত 1 নাম্বার সুপার পাওয়ার, এটার সঙ্গে ফাইট করছে চায়না।
চায়না এখনো ওই পর্যায়ে যায় নাই, কিন্তু ফাইট বা চায়না তাদেরই মানে কম্পিটিটর এখন। অথচ দেখেন দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আপনি বলে এই যে মানে আমি কিন্তু মিছিল করেছে ভালো, এটা আমি খুশি, আমরা সবাই একজন মুসলিম হিসাবে, কিন্তু আমি এটাতে অনেক বেশি আশাবাদী হতে পারি না। তাহলে কারণ এটা তো আপনাকে তাদের একটা প্ল্যান, তারা ইসরায়েল এখানে তাদের একটা ড্রিম ল্যান্ড আছে, আপনি জানেন। সেই ড্রিম ল্যান্ড হচ্ছে শুধু ইসরায়েল প্যালেস্টাইন দখল করে না, মিডল ইস্টের বিভিন্ন পার্ট দখল করে একটা বিশাল ইসরায়েল, এই তো তাদের প্ল্যান, সেটাতে এগিয়ে যাচ্ছে। এখন যখন যতটুকু পারছে এক্সপান্ড করছে, তাদের ভূমি দখল করে এক্সটারমিনেট করছে, নির্মূল করে ফেলছে। তারা মানবতার কথা বলে, তারা আপনার গণতন্ত্রের কথা বলে, অথচ তারা দেখেন তারা কিন্তু এটা ধর্মযুদ্ধ করছে। তারা কিন্তু মুখে বলে না, তারা কিন্তু মুসলমান নিধন করছে অনলি বিকজ অফ মুসলিম। আজকে যদি আমি যদি একটা উদাহরণ হিসেবে ধরে রাখি, এটা যদি কোনো নন মুসলিমদের কোনো দেশে যদি এটা হতো, আপনার কি মনে হয় যারা তাদেরকে আজকে সাহায্য করছে তারা এইভাবে বসে থাকতো? আপনি নিজে হয়তো মনে করেন একটা ইয়েতে বলেছেন যে জাতিসংঘকে আহ্বান জানানোর জন্য শক্তিধর মানে কি শক্তিধর রাষ্ট্র যেগুলো আছে। আমি কিন্তু আপনার সঙ্গে একটু ডিফার করব। আমি মনে করি না যে জাতিসংঘকে বলে কোনো লাভ হবে। এটা আসলে তাহলে কিভাবে সলিউশন কিন্তু হবে, কতদিন পরে হবে আমরা জানি না, এবং কত প্রাণের বিনিময়ে হবে জানি না, কত ধ্বংসযজ্ঞের বিনিময়ে হবে জানি না, হবে এবং ইসরায়েলের পরাজয় হবে আমরা ধর্মীয়ভাবেও যদি দেখি। এখন যেটা দরকার, সবচেয়ে দুর্ভাগ্যজনক হয়ে হচ্ছে যে যেসব বিশ্বের বিভিন্ন দেশে যদি মুসলিম শাসকরা বসে আছে তাদের ভূমিকাটা দেখেন। ওয়াইসি এত বড় একটা অর্গানাইজ, আমি নিজেও একজন কাভারিং জার্নালিস্ট হিসেবে বহুবার ওয়াইসি সামিট কাভার করেছি বিশ্বের বিভিন্ন দেশে। ওয়াইসি তখনও কিন্তু এটা মোটামুটি অনেক অ্যাক্টিভ ছিল। এখন ওয়াইসির কোনো অস্তিত্ব দেখতে পান আপনি? কেন? এর চেয়ে দুঃখজনক কি হতে পারে? আরব লীগ বলে একটা সংগঠন ছিল, এদের কোনো অস্তিত্বের দিকে নামে মাত্র হয়েছে। এর চেয়ে দুঃখজনক তার কিছু হতে পারে না। এবং এটা কেন হচ্ছে? নিজেদের শাসন ক্ষমতা, নিজেদের ভোগ বিলাস, নিজেদের কিভাবে সুবিধা হবে। আবার তো দেখেন মধ্যপ্রাচ্য যদি আমরা ধরি, মুসলিম দেশগুলি যেগুলো ধরি, এদের যে সম্পদ আছে, এদের এই সম্পদ যদি তারা নিজেদের সম্পদকে সুষ্ঠুভাবে ব্যবহার করে যদি আজকে নিজেদের কবজায় রাখতে পারত, তাহলে কিন্তু আজকে মুসলমানদের এই অবস্থা হতো না। কিন্তু একমাত্র দেখেন আমরা সুন্নি এবং আপনার কি বলে শিয়াদের মধ্যে একটা বিভাজন রাখি। আজকে দেখেন এই যুদ্ধের মধ্যে কিন্তু ইরান তো শিয়া, একমাত্র ইরান কিন্তু দেখেন ইরানের ভূমিকাটা দেখেন, একমাত্র ইরানের কারণেই কিছুটা মনে হয় যেন প্রতিরোধ হচ্ছে, আর ইয়েমেনের হুতিদের কারণে। তো কাজেই এবং যদি এখানে এখন তাহলে কি, ইরান যদি অ্যাটমিক বোমাটা বানাতে পারে, এটা একটা ডিটারেন্ট হিসেবে কাজ করতে পারে মিডল ইস্টে। এটা আমার ধারণা, অনেকের মনে করে তাই। আর যেটা হতে পারে যে তাদেরকে মানে জার্মানবাদীদের, ইহুদিদেরকে এবং মানে ইসরায়েলকে আপনি একমাত্র ওইভাবেই করতে পারবেন, প্রেশারে ফেলতে পারবেন, মানে ফর দ্যাট ম্যাটার আমেরিকাকে এবং যারা তাদেরকে শাসন করতেছে, আপনি যদি তাদেরকে হিটব্যাক করতে পারেন, যদিও এই মুসলমানদের শক্তি কম, সেই হিটব্যাক করার জন্য তাদের যে রসদ লাগবে, টাকা পয়সা লাগবে, অস্ত্র লাগবে, এটাকে আপনাকে ওইভাবে ফাইট করতে হবে। কারণ তারা কখনোই অবস্থা দেখে, তাদের তো ওখান থেকে যাওয়ার জায়গা নাই, তারা ওইটাকে তারা ধরেই নিচ্ছে যে তারা এই পুরো এলাকা দখল করে তারা এটা করবে। কাজেই মুসলমানদেরকে মিছিল বের করে কোনো লাভ নাই, এটা তাদেরকে করতে হবে যে অ্যাকশানে যেতে হবে। এটা হয়তো শুনতে হয়তো মনে হতে পারে যে আমি মনে হয় তাদের বিরুদ্ধে যুদ্ধ করেই আপনাকে প্রেশার ক্রিয়েট করতে হবে, তাদের বিরুদ্ধে আপনাকে এমনভাবে প্রেশার ক্রিয়েট করতে হবে যে তারা বাধ্য হয় যে তারা যদি এই যুদ্ধ পরিচালনা করে হত্যাযজ্ঞ চালিয়ে যায়, তারা ক্ষতিগ্রস্ত হবে। এবং আপনাকে একটা কথা বলি, আপনারা জানেন যে প্যালেস্তানিয়ান মুসলিমরা কিন্তু এতটাই সাহসী, তারা, আমি এটা বলেছি, তারা মৃত্যুকে পরোয়া করে না, কিন্তু ইহুদিরা কিন্তু ভীতু কিন্তু। এবং জানেন যে এই যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েল থেকে কিন্তু লক্ষ লক্ষ ইহুদি পালিয়ে গেছে, কিন্তু বিদেশে চলে গেছে। তাহলে আপনি দেখেন, তাহলে সেখানেও তো তারা পরাজয় বরণ করলো। অথচ ফিলিস্তিনিরা তাদের নিজ ভূমিতেই কিন্তু, এবং দেখেন নিজ ভূমিতে মারা যাচ্ছে, রয়ে গেছে, এবং জানে যে কোনো সময় মারা যাবে। তারা জানে যে তাদের লাইফ যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। কোন ইসরায়েলি বা ইহুদি এই ধরনের অবস্থায়
একটা লোক ইসরায়েলকে পাবেন না তাদের তারা অবস্থান মানে থাকতে করছে। পারে। দর্শক, তো আমরা কাজে আমি এটা বলে শেষ করি যে এটা খুবই দুঃখজনক আজকে আমরা এরকম কথা বলছি। জাস্টিস ফর গাজা আপনি শিরোনাম দিয়েছেন, ভালো শিরোনাম দিয়েছেন। জাস্টিস ফর গাজা কখনোই হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানরা, যারা মুসলিমরা অ্যাজ এ হোল ইন জেনারেল ঠিক আছে, কিন্তু তাদেরকে যারা শাসন করছে, যেসব শক্তিধর দেশগুলি, তারা যদি তাদের হয়তো নিজের মধ্যে মতভেদ থাকতে পারে, কিন্তু গাজা ইস্যুতে, প্যালেস্তাইন ইস্যুতে যদি তারা ঐক্যমতে না আসে এবং বড় ধরনের প্রেশার ক্রিয়েট করতে না পারে, মানে এটা অস্ত্র দিয়ে, যুদ্ধের ইয়ে দিয়ে না হলে কোনোদিনও করতে পারবে না। যে প্রিয় দর্শক, আমরা জাস্টিস ফর গাজা নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ রয়েছেন সিনিয়র সাংবাদিক কামাল উদ্দিন সবুজ। আমরা বিরতির পর আবার ফিরে আসবো একই আলোচনা নিয়ে। একটু জানিয়ে রাখি যে আজকে গাজার যে রক্তাক্ত অবস্থা, সে অবস্থার মধ্যে কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে কোনো দ্বিধা বিভক্তি নাই। বাংলাদেশের রাজনীতিতে ফিলিস্তিনের মানুষ নিয়ে কোনো বিভক্তি নাই। পুরো বাংলাদেশই কিন্তু ফিলিস্তিনের পক্ষে আছে, বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের পক্ষে আছে। আমরা এই আলোচনায় ফিরব প্রিয় দর্শক ছোট্ট একটা বিরতির পর। ইসমাইল মির্জা শুভরাত্রিতে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা জাস্টিস ফর গাজা নিয়ে কথা বলছিলাম এবং এই আয়োজনে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমদ রয়েছেন সিনিয়র সাংবাদিক দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক জাতীয় প্রস্তাবের সাবেক সভাপতি জনাব কামাল উদ্দিন সবুজ রয়েছেন আমাদের সাথে। আমরা বিরতির পরে বলছিলাম হামাস নিয়ে একটা প্রসঙ্গ বলছিলাম যে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিশ্ব মিডিয়ার কাছে আখ্যায়িত করবার চেষ্টা করা হচ্ছে। পশ্চিমা বিশ্বগুলো সেভাবেই কিন্তু তাদেরকে এক ধরনের কালিমা দিবার চেষ্টা করেছিল। আমরা আজকে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত একটি ছায়া সংসদে আমরা যে ফিলিস্তিনের পক্ষে সমস্ত জনগণ, ছাত্র জনতা, বাংলাদেশের সকল শ্রেণী পেশা মানুষ, সে বিষয়ে একটি আমাদের ছায়া সংসদ হয়েছিল। সেটির রিপোর্টটা দেখে আমরা মাওলানা জালালউদ্দিন সাহেবের কাছে আসবো। রিপোর্টটি একটু দেখে নিই। মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ শক্তি নয়, জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টায় গাজায় শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলে মনে করেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ গাজা সংকট নিরসনে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর মাঝে মধ্যস্থতা করতে জাতিসংঘকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান। রাজধানীতে এক ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তারা এ কথা বলেন। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে গাজাকে রক্ষা করতে শীর্ষক ছায়া সংসদের পক্ষে বিপক্ষে ছিল বিজিএমইএ, ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি এবং স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের বিতার্কিকরা। আরব জাগরণের মাধ্যমে গাজাকে রক্ষা করার স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন ইতিমধ্যে দুঃস্বপ্নে পতিত হয়েছে। বারবার বলছে যে না, শুধুমাত্র পশ্চিমা বিশ্ব এবং জাতিসংঘের ইন্টারাপ্টই পারবে যে গাজাকে রক্ষা করতে। ছায়া সংসদের শুরুতে ফিলিস্তিনিদের ওপর বর্বরচিত হামলায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এতে ছায়া সংসদের স্পিকার এবং ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ইসরায়েল ফিলিস্তিনের সংকট নিরসনে মুসলিম দেশগুলোর জোট ওআইসি চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। মুসলিম বিশ্বের পাশাপাশি জাতিসংঘকে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মোড়ক যে 5টি রাষ্ট্র রয়েছে, পশ্চিমা বিশ্ব রয়েছে, আমেরিকা রয়েছে, তাদেরকে কিন্তু একত্রিত করতে হবে। তা না হলে আজকে মুসলিম বিশ্ব যেভাবে দোদুল্যমানের কথা বলা হচ্ছে, মুসলিম বিশ্ব যেভাবে বাণিজ্যিক এবং নানা কূটনীতির মধ্যে আজকে পশ্চিমা বিশ্বের সঙ্গে তাদের যে সম্পর্ক বজায় রাখছে, সেই সম্পর্ক বজায় রাখতে গিয়ে তারা কিন্তু সত্যি কথা বলতে এখন তারা কোনোভাবেই সাহস পায় না। প্রধান অতিথির বক্তব্যে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, এখন শুধু মুসলিম বিশ্বের ঐক্যের ওপর গাজা সংকট নিরসন নির্ভর করছে না। যে শুধু মুসলিম বিশ্বের সমর্থন দিয়ে এই গাজাকে রক্ষা করা সম্ভব নয়। তার কারণ মুসলিম বিশ্বের, আমরা ওআইসির কথা বললাম, ওআইসি আছে কিন্তু ওআইসির সেই সক্ষমতা নাই। সেই ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আমাদের প্রয়োজন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ছাড়া শুধু মুসলিম বিশ্ব এই বিষয়টার এখানে গাজাকে রক্ষা করা কঠিন হবে বলে আমার কাছে অন্তত মনে হচ্ছে। নিজ দেশের জন্য লড়াই করলে সন্ত্রাসী বলা কতটুকু যৌক্তিক তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। পাশাপাশি তেল বাণিজ্য এখন আর আগের মতো অস্ত্র হিসেবে কাজ করবে না বলেও মন্তব্য বক্তাদের। যারা তার ভূখণ্ড রক্ষার জন্য, তারা নিজে বাঁচবার জন্য, একটু পানির জন্য, একটু খাদ্যের জন্য যদি কেউ তার ভূখণ্ডে সংগ্রাম করে, সেটি কি সন্ত্রাসী বাহিনী হতে পারে? তাই হামাসকে সন্ত্রাসী বলা কতখানি যুক্তিসঙ্গত বিশ্ব মিডিয়া, পশ্চিমা মিডিয়া, সেটি কিন্তু আমাদেরকে ভাবতে হবে। এখন আর তেলকে অস্ত্র হিসেবে। জি, আমরা এই রিপোর্টটি বেশ বড়, আমরা এই পর্যায়ে পর্যন্ত দেখতে চাই। এবং আমি যেটি বলছিলাম যে মাওলানা জালালউদ্দিন আহমেদ, আমরা আমার কথার মধ্যে পেয়েছি যে হামাসকে আন্তর্জাতিক মিডিয়াগুলো সন্ত্রাসী সংগঠন হিসেবে বলবার চেষ্টা করে। বিশেষ জালাল, আপনি নিশ্চয়ই ভুক্তভোগী। 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে অনেক জেল খেটেছেন, জুলুমের শিকার হয়েছেন, ঘরে থাকতে পারেননি,
তো সেই অবস্থায় কিন্তু 5ই আগস্টের আগেও কিন্তু আমাদের ছাত্র জনতা যখন রাস্তায় আন্দোলন করেছে, ছাত্রদেরকে সন্ত্রাসী বলেছে পতিত আওয়ামী সরকার। আজকে হামাসকেও কিন্তু আন্তর্জাতিক মিডিয়া সন্ত্রাসী বলবার চেষ্টা করছে। আপনার বিশ্লেষণ কি? আসলে হামাসের বিষয়টা আমি একটু পরে আসি। মানে পশ্চিমা বিশ্ব এরা কিন্তু যেই শক্তিকে তাদের জন্য ক্ষতিকর মনে করে যে এই শক্তিটা আমাদের ক্ষতি করবে, আর যদি সেটা ইসলামী শক্তি হয় তখনই তারা আপনার একটা জঙ্গি ট্যাগ দেয়, মৌলবাদী ট্যাগ দেয়, বা আরও অনেক ধরনের ট্যাগ দিয়ে থাকে। যেমন আমরা ইসলামী রাজনীতি করি, আমাদেরকে পশ্চিমা বিশ্ব কি বলে, যে এরা মৌলবাদী। আজকে দেখেন এই দীর্ঘ 15 বছর একটা ফ্যাসিস্ট সরকার আমাদের বাংলাদেশটাকে জবরদখল করে তো ছিল, আমাদের কথা বলার সুযোগ ছিল না। হ্যাঁ, যে আজকে যখন 5ই আগস্টের এই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই শক্তি যখন পলায়ন করে চলে গেল, আজকে আমরা একটা স্বাধীন দেশে কথা বলতেছি, আজকে আমরা আমাদের মত বলতে পারতেছি, আমরা রাজপথে নামতে পারতেছি। এই যে আমাদের একটা কাজ করার সুযোগ তৈরি হয়েছে, এটাকেও কিন্তু এই পশ্চিমা বিশ্ব ভালোভাবে দেখতেছে না। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং পশ্চিমা বিশ্ব, তারা বলে যে বাংলাদেশে মৌলবাদীদের উত্থান হয়ে গেছে। আবার এটাও বলার চেষ্টা করে যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়ে গেছে। তো মূলত হলো তারা এই ট্যাগগুলো দেয় মানে আমাদের ঘায়েল করার জন্য এবং তাদের সুবিধা আদায় করার জন্য। এবার আসি হামাসে আর কি। আপনি এই আজকে দেখলাম রিপোর্টে, মানে আপনার ছায়া সংসদে আপনি ওখানে বলেছেন যে যারা তাদের দেশ রক্ষার জন্য, তাদের জীবন রক্ষার জন্য, দেশের মানচিত্র রক্ষার জন্য এবং বাঁচার জন্য জুলুমের বিরুদ্ধে যারা প্রতিরোধ করে, লড়াই করে, সেই সংগঠন হলো হামাস। আপনি বলেছেন তা হামাস তো ফিলিস্তিনের ভূখণ্ড রক্ষার জন্য এবং ফিলিস্তিনের মানুষকে বাঁচাবার জন্য ইসরায়েলের এই জবরদখল এবং জুলুমের বিরুদ্ধে তারা লড়াই করতেছে, আন্দোলন সংগ্রাম করতেছে, জীবন দিতেছে। তো এরা তো স্বাধীনতাকামী একটা সংগঠন, মানুষের মুক্তিকামী একটা সংগঠন। এই সংগঠনকে, যেহেতু এই সংগঠনটা ইসরায়েলের বিরুদ্ধে হুমকি স্বরূপ, যার কারণে যারা ইসরায়েলকে বসাইছে, এই যেটা আমাদের কামাল ভাই বললেন যে মধ্যপ্রাচ্যে একটা অশান্তি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্যই তো ইসরায়েলকে এখানে বসাইছে পশ্চিমা বিশ্ব, এটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার যারা মিত্র দেশগুলো আছে। তো এখানে তারা দেখতেছে যে হামাস ইসরায়েলের হামলাকে প্রতিরোধ করতেছে এবং তাদের যে লক্ষ্য উদ্দেশ্য মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া, সেটা তারা এখানে হামাস তাদেরকে ব্যাহত করতেছে। এই কারণে তারা নিজেরা একটু আত্মতৃপ্তির জন্য হয়তো, অথবা আমাদেরকে মানে কালারিং করার জন্য তারা হামাসকে বলতেছে যে সন্ত্রাসী সংগঠন। তাদের বলায় কি আসে যায়? তাদের বলায় কি আসে যায়? সারা বিশ্বের মানুষ দেখতেছে যে হামাস একটি মুক্তিকামী, স্বাধীনতাকামী একটি সংগঠন এবং এটা হলো জুলুমের বিরুদ্ধে এটা লড়াই, মানে জালেমের বিরুদ্ধে মাজলুমের লড়াই। তারা তাদের অধিকার আদায়ের জন্য কাজ করবে, আর এটা তারা সন্ত্রাসী হয়ে যাবে, এটা তো তারা বলবেই। এবং তাদের এই বলাটা শুধু তাদের স্বার্থ আদায়ের জন্য। হামাস কোনোভাবেই সন্ত্রাসী সংগঠন নয়, এটা একটি মুক্তিকামী, তাদের অধিকার আদায়ের জন্য এবং ফিলিস্তিনের তাদের ভূখণ্ড রক্ষার জন্য তারা আন্দোলন করতেছে। এটা আমি মনে করি এই ধরনের ট্যাগ লাগানো তাদের পুরানো অভ্যাস, এতে হামাসের কোনো আসে যায় না এবং আমাদের কোনো আসে যায় না এতে। জি নিশ্চয়। আমি একটু বাংলাদেশ প্রসঙ্গে আসতে চাই। সবুজ ভাই, আপনি তো একদম ফিল্ডের সাংবাদিকতা থেকে আজকে সম্পাদকের দায়িত্ব পালন করছেন, প্রেস ক্লাবের সভাপতি ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন। সাংবাদিক এবং সাংবাদিকতার সঙ্গে আপনার ওতপ্রোতভাবেই জড়িত। আমরা বাংলাদেশের রাজনীতি যদি বিশ্লেষণ করি, যেটা মাওলানা জালালউদ্দিন আহমেদ ভাই বললেন যে গত 15 বছরে ফ্যাসিজমের যে অত্যাচার, অন্যায়, জেল জুলুমের কথা তিনি উল্লেখ করতে গিয়ে এখানে তিনি ফিলিস্তিনের পুরো অত্যাচারের কথা উল্লেখ করেছেন। আমরা গত আমলে 2020 সালে আমাদের কিন্তু যে পাসপোর্টটি, সেই পাসপোর্টটিতে কিন্তু লেখা ছিল ইসরায়েল ব্যতীত বিশ্বের সকল দেশের জন্য এই পাসপোর্টটি বৈধ বা ব্যবহার করা যাবে। কিন্তু 2020 সালে এই পাসপোর্টটিতে এই ইসরায়েল ব্যতীত শব্দটি উঠিয়ে দেওয়া হলো। তাহলে আপনাদের নিশ্চয়ই মনে আছে, বিশেষ করে সাংবাদিক হিসাবে, যে শেখ হাসিনা কিন্তু বারবার বলতো
যে আজকে বাংলাদেশে 2-4-5 জন লোক ক্রস ফায়ারে মারা যায়, সেটা মারা যায় এদের জন্য তো মায়া কান্না, ফিলিস্তিনের এত লোক মারা যায় সেখানে কোনো মায়া কান্না নাই, যদি বিএনপি জামাত এদের বিরুদ্ধে কিন্তু উল্লেখ করত। কিন্তু অন্যদিকে কিন্তু পাসপোর্ট থেকে সেখানে ইসরায়েলের নাম উঠিয়ে দিল এবং তাদের সাথে মুক্ত বাণিজ্য করবার জন্য তারা বেশ কয়েকবার চেষ্টা করলো। আমরা শুনেছি আড়ি পাতা মেশিন টেশিন বহু কিছু সেখানে আনেছে। সে অবস্থায় আপনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আবার সেই জায়গাটা যুক্ত করেছে, তারা পরিবর্তন করে বলেছে ইসরায়েল ব্যতীত শব্দই থাকবে। আপনি এই বিশ্লেষণটাকে কীভাবে দেখেন? ধন্যবাদ। প্রথম হচ্ছে যে ইসরায়েলের বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েলের নাম আগে ছিল 2020 সালে, এটা তুলে দেওয়া হয়েছিল। আগের গত আওয়ামী লীগ সরকার এটা করেছে, এখনকার অন্তর্বর্তীকালীন সরকার এটাকে আবার পুনঃস্থাপিত করেছে। এটা তো অত্যন্ত ভালো উদ্যোগ এবং প্রত্যেকটি মুসলিম, বিশেষ করে বাংলাদেশের সবাই এটাকে স্বাগত জানায় এবং এটা খুবই খুশি হয়েছে। আমি নিজেও ব্যক্তিগতভাবে খুশি হয়েছে। শেখ হাসিনার একটা ব্যাপার, একটা পারসেপশান মানে আছে যে উনি মুখে যেটা বলতেন সেটা বিশ্বাস করতেন না, যেটা করতেন বা বিশ্বাস করতেন সেটা মুখে বলতেন না। এই যে যেটা কথা বললেন যে প্যালেস্তানিয়াদের জন্য বিএনপি জামাত বা যারা সংগ্রামে আন্দোলনরত ছিল তাদের মায়া কান্না নাই, তারা কান্না করে না কেন? দেখেন, উনি আসলে বিশ্বাস করেন না। উনি আপনি যদি খুব নিখুঁতভাবে খুবই একেবারে কি বলবো, একটু মাইক্রোস্কোপিক ইয়াতে যদি দেখেন, ওনার অনেক পদক্ষেপ ছিল মুসলমান বিরোধী পদক্ষেপ। আমি সে বিশ্লেষণ করলে অনেক লম্বা আলোচনা হবে। এই যে কাজটা করলো এটাও তো একটা মুসলমান বিরোধী কাজ। আসলে হয়েছে কি, ওই আমলে ভারতের সহযোগিতায়, বিশেষ করে ভারতের গোয়েন্দা সংস্থা, এটা আমরা জানি অনেকে, ভারতের গোয়েন্দা সংস্থার, আপনি জানেন যে সারা বিশ্বে ইসরায়েলের মোসাদ এবং ভারতের র কিন্তু একসাথে কাজ করে বিশ্বের বিভিন্ন দেশে, বাংলাদেশেও তাই। বাংলাদেশে মনে হয় যেন রয়ের এটা বেশি, মোসাদের কোনো অস্তিত্ব নাই। আমার ধারণা আছে, এটা কোনো না কোনো ফর্মে আছে এবং সেটা ভারতের দ্বারা একসাথে তারা কাজটা করে এবং শেখ হাসিনা তাদের নিয়ন্ত্রণে থেকে এই কাজটা করেছে। এবং এটাও জানেন যে ওই আমলে যেটা আপনার একটা আল জাজিরাতে যে রিপোর্ট আপনার প্রকাশিত হয়েছে, যেটা নিয়ে আপনার অনেক আলোচনা হয়েছে, আপনি জানেন, সেখানে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান, তো সেখানেও কিন্তু এই বিষয়গুলি আছে। আমরা দেখেছি যে যেটা নিয়ে পরে অনেক সারা বিশ্বে এটা তোলপাড় হয়েছে। বিশেষ করে দেখেন, উনি কিন্তু ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নাই বলছেন মুখে মুখে বাংলাদেশের, কিন্তু ইসরায়েলের সঙ্গে থেকে ওনার গোপনে বিভিন্নভাবে আপনার বিভিন্ন সফটওয়্যার বলেন, বিভিন্ন ধরনের হাড়ি পাতা মেশিন, তারপর আরও নানা ধরনের ডিভাইস এনেছেন এবং এগুলো আছে কিন্তু বাংলাদেশে। এগুলো ব্যবহারও করা হয়েছে অনৈতিকভাবে, আনইথিক্যালভাবে, এবং ব্যবহার করা হয়েছে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে। সবচেয়ে প্রথম কথা হচ্ছে, আপনি এগুলি আনলেন ইসরায়েল থেকে, যার সঙ্গে সম্পর্ক নাই বাংলাদেশের, কোনো কূটনৈতিক সম্পর্ক নাই, আবার পাসপোর্ট এটা থেকে ইসরায়েলের নাম তুলে দিলেন, আবার এখানে ইসরায়েলের জন্য প্যালেস্টাইনের জন্য আপনি নিজে মায়া কান্না করলেন, কিন্তু কাজগুলি করছেন কিন্তু প্রো ইসরায়েলি, প্রো ইন্ডিয়ান কাজ করছেন। এটা কিন্তু মানুষ বুঝে, কিন্তু এখন মানুষকে এত বোকা বাবার কোনো কারণ নাই এবং ওনার প্রত্যেকটা কাজই কিন্তু এরকম। তো কাজেই আপনি যে প্রশ্ন করেছেন যে ওনার আজকে দেখেন, ওনার অবস্থানটা আজকে দেখেন কোন জায়গায় পৌঁছেছে, যে শুধু পাসপোর্টের ব্যাপার না, সেই গণতন্ত্রের কথা বলেন, সেই লুটপাটের কাহিনী বলেন, বাংলাদেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের ধর্মভীরু, বাংলাদেশকে একটা মৌলবাদী রাষ্ট্র হিসাবে বিশ্বে আপনার প্রতিষ্ঠিত করার জন্য উনি কাজ করেছেন। বিইং এ মুসলিম এটা কাজ করেছে। উনি এটা তো ইহুদিদের ডিজাইন কি বাস্তবায়ন করার জন্য কাজ করছেন। এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে বলেন, যে দেশে 90% বেশি মুসলিম বাস করে? এর চেয়ে এটা হতে পারে যে মানুষ বিভিন্ন দল করতে পারে সেটা। কিন্তু আপনি দেখেন প্যালেস্তাইনের ব্যাপারে তো সবার তো এক, তো কিছুদিন আগে আমরা দেখলাম তো, এবং আগেও তো তাই ছিল। তো কাজেই উনার যে এই যে
মানে কি বলে বিপরীতমুখী অবস্থান। এবং আমি আমার কাছে ভাবতে অবাক লাগে যে উনি নিশ্চয়ই দাবি করেন যে উনি একজন বিলিভার এবং উনি একজন মুসলিম। যদি তাই হয়ে থাকে আমাদের তো একটা মৃত্যুবরণ করতে হবে। আমরা যদি আমাদের ধর্মের তো কতগুলি বেশ ফান্ডামেন্টাল কতগুলি বিষয় আছে, আমার যদি ইমানই ঠিক না থাকে, আমি অনেক গুণাগার, আমরা প্রত্যেকটা মানুষের গুণাগার, আমার যদি ইমানই ঠিক না থাকে, আমার যদি বেসিক মিনিমাম আমি যদি মানে মৌলিক বিষয়গুলোর উপর যদি আমার কোনো মানে বিশ্বাস না থাকে, আমি তো মুসলমানই থাকি না। তাহলে আমি অবশ্যই এটা কোনো বলা ঠিক হচ্ছে কিনা জানি না, আমি কোনো ফতোয়া দিচ্ছি না, আমি কোনো মানে ইসলামী ইয়ের মানে না মানে ওরকম কোনো দক্ষ মানে আলেম না আমি। কিন্তু উনি যে এটা সাধারণ নলেজ থেকে আমি বলছি, উনি যে কাজগুলি করেছেন, ওনার দলের নেতারা যে কাজগুলি করেছেন, সেগুলি কি এক মানবতার পক্ষের কাজ হয়েছে? মুসলমানদের পক্ষে তো হয়ই নেই, মানবতার পক্ষেও তো হল না। তাহলে উনি কি কাজ করেছেন? আজকে দেখেন সেই ন্যাচারাল জাস্টিসে কিন্তু আজকে উনি কোথায়? উনি যেই দেশে উনাকে ৭৫-এর পরে যেখানে আশ্রয় দিয়েছিল সেই দেশে আবার উনি ফিরে গেছেন। উনি অন্য কোনো দেশে যেতে পারেন নাই, কিন্তু সে ভারতেই চলে গেছেন এবং সে ভারতেই আপনার যেখানে মুসলিম নিধন হয় সেই ভারতের সঙ্গে তাল মিলিয়ে উনি কাজ করেন। তো কাজে উনি ভাবতে অবাক লাগে যে উনি দাবি করেন, ওনার দল দাবি করেন যে এদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন আওয়ামী লীগ। খুবই ভালো কথা। তো এই যে একটা স্বাধীন দেশকে নেতৃত্ব দিলেন আপনি, আপনার এই দল, আপনার পিতার কথা বলা হয়, ঠিক আছে, সেই স্বাধীন দেশকে আপনি স্বাধীনতাকে পরাধীন করে দেওয়ার জন্য অন্য দেশের হাতে তুলে দিলেন সব। সেটা কি ধরনের স্বাধীনতা আপনি বিশ্বাস করেন? জি, নিশ্চয়ই সাংবাদিক কামাল উদ্দিন সবুজ এবং মাওলানা জালালউদ্দিন আহমদ, আমরা আবারও ফিরে আসব। যেহেতু ভারতের প্রসঙ্গ বারবার আসছে, আমরা যখন গাজা নিয়ে আমরা জাস্টিস ফর গাজা বলছিলাম, তখন কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ওয়াকফ আইন নিয়ে টানাটানি শুরু হয়েছে এবং সেটি নিয়ে আমরা যদি আমাদের বিরতিতে আলোচনা করি, আপনারা দুজনেই সেই আলোচনায় আমাদের সাথে যুক্ত থাকবেন। প্রিয় দর্শক, আমরা এই দুজন অতিথিকে নিয়ে আবার আমাদের বিরতিতে ফিরে আসবো। জাস্টিস ফর গাজার আলোচনায় আমরা ভারতে যে নতুন একটা আইন হতে যাচ্ছে, সে মুসলিম ওয়াকফ আইন, সে ওয়াকফ আইন নিয়ে আমরা কথা বলবো। একটা ছোট্ট বিরতি নিচ্ছি। ইসলামী মির্জাপুর শুভরাত্রিতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমদ, রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব কামাল উদ্দিন সবুজ রয়েছেন। আমরা জাস্টিস ফর গাজার কথা বলতে গিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ওয়াকফ সংশোধনী বিল 2025 নিয়ে কথা বলবার কথা আমরা বিরতির পূর্বে বলেছিলাম। মাওলানা জালালউদ্দিন আহমেদ, যে 20 কোটি মুসলমান ভারতে বসবাস করছে, 25 কোটি মুসলমান বসবাস করছে, এই যে ওয়াকফ আইন যেটি পাশ হয়েছে, যদিও ওদের উচ্চ আদালত সেটা স্থগিত করেছে, আগামী 5 মে সেটা আবার শুনানি হবে। এই ওয়াকফ আইন সংশোধনী হয়ে গেলে, বিল হিসেবে পাশ যেটা হয়েছে সেটা যদি কার্যকর হয়ে যায়, তাহলে মুসলমানদের কি ধরনের অধিকার ক্ষুণ্ণ হতে পারে বলে আপনি মনে করেন? জি, ভারতে প্রায় 25 কোটি মুসলমান বসবাস করে এবং ভারতে আপনি দেখবেন যত মানে দার্শনিক স্থাপনা আছে, হ্যাঁ, দিল্লি জামে মসজিদ, লালকেল্লা, এরপরে তাজমহল সহ পুরা ভারতে এগুলি সব কিছুই মুসলিম শাসকদের কিন্তু অবদান। অর্থাৎ ভারত যা কিছু নিয়ে গর্ব করে যে আমাদের এ আছে এই সবগুলি হলো মুসলিম শাসকদের অবদান। অর্থাৎ মুসলমানদের সম্পদ নিয়েই কিন্তু আজকে ভারত গর্ব করতেছে। তো এখানে আমি আপনাকে একটা তথ্য দেই যে ভারতে বিপুল পরিমাণ সম্পত্তি, যেটা ওয়াকফ স্টেট। ওয়াকফ মানে কি? ওয়াকফ শব্দের অর্থ হলো আপনার সম্পদ হস্তান্তর করা। অর্থাৎ একটা ওয়াকফ স্টেট আছে, আমি এখানে আমার সম্পদটাকে এখানে ওয়াকফ করলাম, দিয়ে দিলাম, দান করলাম। কেন? এটা মানবিক এবং ধর্মীয় কল্যাণে এটাকে ব্যয় করা হবে। তো ভারতে এটা বহু বছর আগে থেকে, মানে অর্থাৎ 47 সালে এই দেশ ভাগের পরে এখানে আপনাদের একটা ওয়াকফ স্টেট, এটা মুসলমানদের জন্য এটা করা আছে, মুসলমানরা করে রাখছে। এই ওয়াকফ স্টেটে আপনার বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে। যেমন এখানে আপনার প্রায় 9 লাখ স্থাপনা আছে। অর্থাৎ এই ওয়াকফ স্টেটের এখানে অধীনে 9 লাখ স্থাপনা আছে এবং যাতে জমির পরিমাণ আছে প্রায়
10 লাখ একর, এবং এই সকল স্থাপনা এবং জমি যদি মূল্য ধরা হয়, তো এখানে প্রায় 1,500 কোটি মার্কিন ডলার এটার মূল্য আসবে, অর্থাৎ বিশাল বড় একটা সম্পত্তি। ভারতে আমরা জানি রেলওয়ের একটা বড় সম্পদ আছে সরকারিভাবে। এই রেলওয়ের পরেই হইল এই মুসলমানদের অকফেস্টের সম্পত্তির পরিমাণ, এতিমখানা, মসজিদ, দাতব্য হ্যাঁ চিকিৎসালয় বলতেছি। তো এই অকফেস্টের সম্পত্তি দিয়ে ভারত এরা কি করতেছে, মুসলমানরা তাদের এতিমখানা, মসজিদ, মাদ্রাসা এবং দাতব্য চিকিৎসালয় এগুলোকে অর্থায়ন করা হয় এবং পরিচালনা করা হয়। এখন তারা এই বিলটা কেন আনলো বর্তমান সরকার? এরা আপনি দেখছেন যে ভারতের বিশেষ করে এই যে মোদী সরকার তো ওনার নামেই তো একটা আছে, গুজরাটের কসাই। হ্যাঁ, উনি গুজরাটে হাজার হাজার লোককে হত্যা করে মারছে। এই মোদী সরকার, বিশেষ করে মোদী প্রধানমন্ত্রী ভারতের, উনি চরম মুসলিম বিদ্বেষী, এবং মাঝে মধ্যে দেখবেন ওই উগ্র হিন্দুবাদী সংগঠন এবং সরকারের ছত্রছায়ায়, সরকারের প্রত্যক্ষ মদদে দেখবেন যে ভারতে মুসলমানদের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, মাদ্রাসা বন্ধ করে দেওয়া হচ্ছে, এবং মুসলমানদের বাড়িঘর জ্বালিয়ে পুড়ে দেওয়া হচ্ছে, এবং মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরে দিচ্ছে। এগুলি কিন্তু তারা অহরহ মুসলিম নিধন তারা করতেছে। এখন তারা চিন্তা করলো যে এই যে মুসলমানদের একটা বিশাল সম্পত্তি অকফেস্টের মধ্যে আছে, যদি এই জায়গায় আমরা হস্তক্ষেপ করতে না পারি তাহলে তো এটা দমন করা যাবে না। এখন যদি আপনার এই যে সরকার যে আইনটা পাশ করেছে, অক্ষ সংশোধনী বিল 2025, এখানে এর আগে কিন্তু কোনো সরকারের হস্তক্ষেপ করার সুযোগ ছিল না। এখানে কিন্তু এই বিলের মধ্যে কিন্তু কি করা হয়েছে, সরকারের হস্তক্ষেপ করার সুযোগ রাখা হয়েছে। এবং এখানে সবচেয়ে আপনার মজার যে একটা বিষয়, মনে করেন মাদ্রাসার প্রিন্সিপাল নিয়োগ দিলেন একজন হিন্দুকে, এটা বেমানান না? এটা বেমানান। তো মুসলমানদের অক্ষ সম্পত্তি, এখানে ওনারা কি করেছেন, এই অক্ষ বোর্ডের সদস্য হিসাবে হিন্দু ভাইদেরকেও কি করেছেন, সদস্য করতে পারবেন, এই আইনে কিন্তু রাখা হয়েছে। এখন যদি এই অক্ষ সংশোধনী 2025 যদি এই বিলটা যদি পাশ হয়ে যায়, অর্থাৎ এটা যদি বাস্তবায়ন করতে চায়, তাহলে মুসলমানদের বিরাট ক্ষতি হয়ে যাবে। তাদের এই যে মসজিদ, মাদ্রাসা এবং গরিব দুঃখী মানুষের যে সেবা করা এবং দাতব্য চিকিৎসালয়, এগুলি সব বন্ধ হয়ে যাবে। অর্থাৎ বিপুল পরিমাণের ক্ষতি হবে, এমনকি মুসলমানদের অস্তিত্বের লড়াই এখানে কিন্তু চলে আসছে। তো সরকার এই যে আপনার মুসলমানদের যে ক্ষতি করার জন্য, অর্থাৎ এই যে আপনার সংশোধনী আইন 2025 যেটা তারা পাশ করতে যাচ্ছে, আমি মনে করি এটা ভারতীয় মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অধিকার এবং ঐতিহাসিক আমানত এবং সাংবিধানিক সুরক্ষার বিরুদ্ধে একটি ন্যাক্কারজনক পদক্ষেপ সরকারের। জি, নিশ্চয়ই। তো আমি শেষ করতেছি। তো আমি মনে করি, দেখেন, এই অক্ষ সংশোধনী বিলের বিরুদ্ধে কিন্তু ভারতের মুসলমানরা কিন্তু সোচ্চার হয়েছে, এবং বাংলাদেশেও আমরা কিন্তু সবাই প্রতিবাদ করেছি এবং বিবৃতি দিয়েছি। আমি মনে করি ভারত আমাদের প্রতিবেশী দেশ। যেমন আপনার ফিলিস্তিনে যে আক্রমণ হচ্ছে, আমরা কিন্তু বলি যে আরব বিশ্ব কেন ঘুমাইয়া রয়েছে। কেন বলি? আরবরা তাদের প্রতিবেশী, তাদের একটা দায়িত্ব আছে। আজকে ভারতে এভাবে মুসলিম নিধন করা হচ্ছে, আর মুসলমানদের অস্তিত্বের লড়াই এবং মুসলমানদের সম্পদকে মানে বক্ষণ করার জন্য এই যে অক্ষ সংশোধনী যে বিল, এটার বিরুদ্ধে বাংলাদেশের জনগণের সোচ্চার হয়ে ওঠা উচিত এবং প্রতিবাদ করা উচিত। আপনি শুনলে খুশি হবেন, আমার দল বাংলাদেশ খেলাফত মজলিস আগামী 23 এপ্রিল এই যে আগামী বুধবারে আমরা এই ওয়াকফ বিল বাতিল করার দাবিতে, যদিও সুপ্রিম কোর্ট এটাকে সাময়িক স্থগিত করছে, স্থগিত নয়, এটাকে বাতিল করতে হবে, প্রত্যাহার করতে হবে। এই প্রত্যাহার দাবিতে আমরা গণমিছিল এবং ভারতীয় দূতাবাসে স্মারকলিপি আমরা দিব। আমি মনে করি আমাদের সরকার এবং দেশের জনগণের এই বিষয়ে
সোচ্চার এবং প্রতিবাদী হয়ে ওঠা উচিত। জি নিশ্চয়ই। সৌদ ভাই শুনছিলেন এবং এখানে বিস্তারিত কথা বলছিলেন। সেখানে একটা বিষয় হচ্ছে যে ভারতের সুপ্রিম কোর্ট কিন্তু প্রশ্ন করেছে যে হিন্দুদের কোনো সম্পত্তি বা হিন্দুদের এই ধরনের কোনো ওয়াকফের মধ্যে বা কার্যক্রমের মধ্যে কোনো অন্য কোনো ধর্মের লোকরা অন্তর্ভুক্ত হতে পারবে কিনা। আমি যদি একটু এভাবেই বলি যে যেমন ঢাকেশ্বরী মন্দির রয়েছে, সেখানকার পুরোহিত নিশ্চয়ই হিন্দু থাকবেন, তারাই পরিচালনা করবেন। আমাদের বাইতুল মোকাররম মসজিদে মুসলমান পরিচালনা করবেন। এখন ঢাকেশ্বরী মন্দির যদি পরিচালনা করবার জন্য কোনো মুসলমানকে দেওয়া হয়, তিনি তো ভালো বুঝতে পারবেন না। তো ওই জায়গাটাই কিন্তু মুসলমানদের যে নানা রকমভাবে তারা তাদের যে ধর্মীয় অনুভূতি, তাদের যে দাতব্য চিকিৎসালয় পরিচালনা, তাদের যে মাদ্রাসা সব কিছু কিন্তু ক্ষুণ্ণ হবার যে জায়গাটা রয়েছে, যেটি দাবি করেন মাওলানা জানান শুধুমাত্র স্থগিত নয়, এটাকে বাতিল করতে হবে এবং বাংলাদেশের মানুষকে সোচ্চার হতে হবে। আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে যে ভারত গণতন্ত্র গণতান্ত্রিক দেশ হিসেবে দাবি করে এবং একটি আপনার অসাম্প্রদায়িক দেশ হিসেবে দাবি করে, এটা টোটালি আমি মানে একটা ভিন্ন একটা অবস্থান তাদের। এটা হলো তাদের অফিসিয়াল ভার্সন। পৃথিবীতে ইসরায়েলের পরে যে সন্ত্রাসী কর্মকাণ্ড ইসরায়েল পরিচালনা করে, এর পরের রাষ্ট্রটা হচ্ছে ভারত। এটা কিন্তু কথিত আছে। এবং দেখেন আপনি আজকে বহু বছর ধরে কাশ্মীরে ব্যাপারে আমি কি অনেক বেশি খবর পাই? কাশ্মীরি জনগণের, যেখানে মুসলিম অধ্যুষিত একটা দেশ, এত সুন্দর একটা জায়গা, পৃথিবীর ভূস্বর্গ বলে আপনার যেটাকে অভিহিত করা হয়, সেই কাশ্মীরে আপনি যেতে পারবেন না। সেই কাশ্মীরে কোনো সাংবাদিক পারমিশন যেতে পারবে? সেখানে মুসলমানরা কি অবস্থায় আছে, কীভাবে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, কীখানে যুদ্ধ অপরাধ হচ্ছে, আপনার কোনো কিছু করতে পারবেন না। সেখানে কিন্তু ভারত দাবি করছে গণতান্ত্রিক। অথচ বাংলাদেশের মতো একটা লিবারেল, যেখানে মানুষ ধর্মপ্রিয় কিন্তু মানুষ কত লিবারেল, এখানে সহাবস্থানে বিশ্বাস করে, তাদেরকে তারা মৌলবাদী এবং জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য ট্যাগ দেওয়ার চেষ্টা করে। টোটালি ডিফারেন্ট। আপনি দেখেন, যদি তাই না হয় তাহলে মোদির মতো একজন হিন্দুত্ববাদী এবং একটা ফ্যানাটিক লোক কিন্তু আজকে দীর্ঘদিন ধরে ভারতের রাষ্ট্র ক্ষমতায় আছে এবং তার এই সম্পর্কিত যত কার্যক্রম, যত সব কিছুগুলো মুসলমান বিরোধী। সেই দেখেন না যে বাবরি মসজিদ থেকে, বাবরি মসজিদ তাদের বিজেপি তো ভেঙেছে, তখন ক্ষমতা ছিল না, ভেঙেছে। এরপরে আরও অনেক কর্মকাণ্ড পরিচালনা করেছে। আজকে যে ওয়াকফ যে সংশোধনী বিলের কথা বলেছে, এটা সম্পূর্ণ মুসলিম বিরোধী একটি পদক্ষেপ। এবং এটা ওই যে যিনি বললেন আর কি, এটার মাধ্যমে ভারতে এখন 25 কোটি প্লাস মুসলমান আছে। তাদেরকে তো এমনি তো আপনার নানাভাবে তাদেরকে হয়রানি করা হয়, মৌলিক অধিকার তাদের হরণ করা হয়, তাদের অনেক অধিকার তাদেরকে রক্ষা করা হয় না। এর মধ্যে এখন এটা দিয়া তাদেরকে আরও নিষ্পেষিত করার জন্য, তাদেরকে আরও মাটির সঙ্গে ধুলায় মিশে দেওয়ার জন্য তারা এই কর্মকাণ্ড করে বলছে। কাজেই আজকে বাংলাদেশে থেকে আমরা প্রতিবাদ করতে পারবো, করা হচ্ছে ওই ইসরায়েলের মতো। ভারত কিন্তু এগুলো শুনবে না। তো কাজেই আমি যে কথাটা আমি বারবার বলার চেষ্টা করতেছি, এখন পৃথিবী এখন ওই জায়গায় চলে গেছে যে আপনাকে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বলেন, এই ধরনের যদি এটা আমি বলি, যদি খুবই কর্মকাণ্ড, এই যে একটা মুসলমান বিরোধী কর্মকাণ্ড, এগুলোকে রুখে দিতে হলে আপনি শুধু প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ রেখে পারবেন না। আপনাকে তারা যেভাবে করে সেভাবে ওই আপনার ঠিক বিপরীতমুখী আপনাকে আপনার পদক্ষেপ নিতে হবে। এটা কীভাবে নেবেন সেটা তো মুসলিম দেশগুলিকে আসলে ঐক্যবদ্ধ হতে হবে। সেখানে পৃথিবীর যে কোনো দেশে হোক এই ধরনের কর্মকাণ্ড তাদের সোচ্চার হয় এবং তাদের যে রিসোর্সেস আছে তাদের এটাকে মিন করতে হবে শাসক প্রত্যেক মুসলিম দেশগুলি, তাহলে যদি কিছু প্রেশার ক্রিয়েট হয়। আজকে দেখেন ভারতের কিন্তু লক্ষ লক্ষ না কোটি কোটি লোক কিন্তু আপনার মধ্যপ্রাচ্যে আপনার কিন্তু বিভিন্ন জায়গায় কাজ করছে, হ্যাঁ, এবং কি পরিমাণ রেমিটেন্স নিয়ে যাচ্ছে। তো আজকে কি মুসলিম বিশ্বের শাসকরা কি ওই জায়গাটার মধ্যে হাত দিতে পারে না যে তোমরা যে মুসলিম নিধন করছো, তোমরা মুসলমান বিরোধী কাজ করছো, তোমরা যে এগুলো করো, আমরা তোমাদের এখান থেকে আপনার লোক আনা বন্ধ করে দেবো, তাহলে তো প্রেশারে পড়ে যায়। ভারত তো ইকোনমিক্যালি অনেক সলভেন্ট একটা দেশ না, তারা তো প্রেশারে পড়ে যায়, কিন্তু মুসলমান দেশগুলি করছে না। ভারত থেকে লোক না আনলে যে মিডল ইস্ট চলবে না তা না, পৃথিবীর বহু দেশ আছে, বাংলাদেশের বহু দেশ নিতে পারে, এটা করে না। এই যে না করার বিষয়টা, এটা কিন্তু দেখেন
ইয়েরা করবে না। কিন্তু আজকে যদি ভারতের যদি এই অবস্থান থাকতো, ভারত কিন্তু কখনো করতো না। তো কাজে আমি কথাটা বলছি যে সমস্যাটা কিন্তু আমাদের মুসলমানদের মধ্যেই অনেক, বিশেষ করে যারা রাষ্ট্র পরিচালনা করছে বিভিন্ন দেশে দেশে, অ্যাকসেপ্টিং এ ফিউ কান্ট্রিজ। তো কাজেই এই জায়গাগুলি ঠিক করতে হলে ওই দেশের জনগণকে প্রেশার ক্রিয়েট করতে হবে যে তোমরা যদি ঠিকমতো দেশ পরিচালনা না করো, মুসলমানদের স্বার্থ রক্ষা না করো, মানবতার পক্ষে না থাকো, তোমরা যদি গণতন্ত্রের পক্ষে না থাকো, যেগুলো আমরা বলি নর্মালি হিউম্যান রাইটসের পক্ষে না থাকো, তাহলে তোমরা ক্ষমতা থাকতে পারবে না। ওই ধরনের প্রেশার ক্রিয়েট করতে হবে এবং মিলিটারিলি এটা সলভ করতে হবে, সোজা কথা। জি প্রিয় দর্শক, আমরা শুনছিলাম জাস্টিস ফর গাজা নিয়ে। শেষ 30 সেকেন্ডে কিছু বলবেন কিনা যে মুসলিম বিশ্ব এক হওয়ার বিষয়টা কি আপনি কোনো আহ্বান জানাবেন কিনা, একদম শেষ 30 সেকেন্ডে? আসলে জনগণ তো সারা বিশ্বের এক হয়ে গেছে মুসলমান যে এই গাজার পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে। তবে আমি আজকে আপনার মাধ্যমে আমি আহ্বান করব সারা মুসলিম বিশ্বের যারা শাসক আছে, যেটা কামাল ভাই বলেছেন, মানে শাসকরা যখন এক না হবে, জনগণ এক হলে আসলে কিছু কার্যকর করা মানে সম্ভব হবে না। আমি আহ্বান করব যে মুসলিম বিশ্বের শাসকরা ওই আমেরিকার ভয়ে ভীতু না হয়ে বা তাদের কাছে কিছু লোভের আশায় না থেকে মুসলমানদের অস্তিত্ব রক্ষার জন্য, গাজাকে রক্ষা করার জন্য তাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। যে প্রিয় দর্শক, আমরা জাস্টিস ফর গাজা নিয়ে কথা বলছিলাম এবং মুসলিম বিশ্বের এক হবার আহ্বান জানিয়েছেন আমাদের দুজন অতিথি। আমরা তাই মনে করি মুসলিম বিশ্ব একত্রিত হয়ে যদি চাপ তৈরি করে জাতিসংঘ এবং মোড়ল রাষ্ট্রগুলিকে একত্রিত করবার জন্য তারা প্রচেষ্টা চালায়, তারা যদি শুধুমাত্র কূটনীতিক এবং বাণিজ্যিক সম্পর্কের উপর ভিত্তি করে ইসরায়েলের সাথে তাদের যে কূটনৈতিক সম্পর্ক বা পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্ক, সেই সম্পর্ক বজায় রেখে মুসলিম উম্মার যে আজকের যেভাবে তারা হত্যার শিকার হচ্ছে, নিহত হচ্ছে, সেটা যদি প্রতিবাদী কণ্ঠস্বর না তোলে এবং সেটা যদি মোকাবেলা করবার চেষ্টা না করে, তাহলে কিন্তু আমরা আমাদের যে অবস্থায় চলছে গাজায়, সে অবস্থায় কিন্তু চলতে থাকবে। সে কারণে আমরা মনে করি আমাদের মুসলিম বিশ্বের যে নেতৃবৃন্দ রয়েছে, মুসলমান বিশ্বে যারা বাদশারা রয়েছে, তারা একত্রিত হয়ে এটা প্রতিহত করবেন। তাহলেই আমরা জাস্টিস ফর গাজার যে কথাটি, আমরা গাজার জন্য ন্যায় বিচার এবং আমরা তাদেরকে বাঁচাতে পারবো, রক্ষা করতে পারবো। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন এই আশা করে আজকের মতো এখানে ইস্পানী মির্জা শুভরাত্রি শেষ করছি। খোদা হাফেজ।